ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ যেটা হয়েছে সেটা শাহবাগের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগের লোকদের এখন একটা জিনিস দ্রুত আপনার সামনে আনা উচিত, সেটা হলো ভারত আমাদের পরীক্ষিত শত্রু। কতগুলো পদক্ষেপও দেখছি যে পদক্ষেপগুলো বিতর্ক তৈরি করছে, জনগণের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করা। শেখ হাসিনা ভারতে বসে আছে, তার মানে ভারতের পরামর্শ ছাড়া তিনি কোনো কথা বলেন বলে মনে হয় না শরীফ জয় শরীফ বলেছেন, কারণ তিনি তো তার আতিথেয়তায় আছে এবং তার প্রোডাক্ট, ভারতের প্রোডাক্ট তো শেখ হাসিনা গণমাধ্যমে আপনারাই বলছেন সেটা। এখন প্রশ্ন হচ্ছে ভারত আসলে যেটা করছে শেখ হাসিনাকে দিয়ে, এই যে তিনি একটা বক্তব্য দিলে, একটা উস্কানি দিল, এখানে যে অস্থিতিশীলতা তৈরি হলো, এটা কোনো ফাঁদ কিনা এবং সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি কিনা। ধন্যবাদ আবারও। আচ্ছা, ভাইয়ের শাহবাগের ব্যাপারে আমি রেসপন্স করতে চেয়েছিলাম, এটা সাইদ আবদুল্লাহ করে ফেলছে। তারপর আমার একটু ছোট্ট রেসপন্স করতে হবে, কারণ হলো যেহেতু আমি ওই সময়েই আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি বলে আমার বন্ধুরা মনে করেন এবং দেশের মানুষও মনে করেন। দেখেন শাহবাগে ঘটনাটা কী ঘটছে, সেটা হলো আমাদের এখানে ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ যেটা হয়েছে সেটা শাহবাগের মাধ্যমে হয়েছে। এবং শাহবাগে উনি বললো যে ওখান থেকে একটা ঢিলও ছোড়া হয় নাই, কথা সত্য। কিন্তু শাহবাগে যেটা করা হয়েছে এর মধ্যে দিয়ে জুডিশিয়াল কিলিংয়ের আয়োজন করা হয়েছে। স্কাইপের মতো আপনার রায়, যে কী বলে স্কাইপ কেলেঙ্কারির আপনার সেই বিখ্যাত রিপোর্ট আমরা জানি, সেই রায়গুলোকে ওভারলুক করে একটা জুডিশিয়াল কিলিং এখানে মঞ্চস্থ করা হয়েছে। এবং ৭১-এর আওয়ামী বয়ানকে ৭১টাকে এটাকে একটা আওয়ামী মনোপলি ৭১-এর পরপরই করছে আপনার এক ধরনের ক্যালকেশিয়ান মুক্তিযুদ্ধের বাইরে থাকা, বিশেষ করে কলকাতার ওই পারে আশ্রয় নেওয়া বুদ্ধিজীবী লেখকদের দ্বারা মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তৈরি হয়েছিল। এই জনযুদ্ধ যেটা আমরা বলি, এই জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে রূপান্তরিত করছিল। এবং সেই আওয়ামী যুদ্ধের এই ফ্যানাটিক ফ্যাসিস্টিক বয়ানটা শাহবাগের মধ্যে দেওয়া সামাজিকভাবে বিস্তার লাভ করে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ তার রেজিমটাকে একটা কমপ্লিট ফ্যাসিস্ট রেজিমে পরিণত করতে সক্ষম হয়েছে। ফলে শাহবাগের যে ডিপার কালচারাল ফিলোসফিক্যাল এবং ফ্যাসিস্টিক কালচারাল ফিলোসফির এবং কালচারাল ফ্যাসিজমের যে ম্যানিফেস্টো, এটা পৃথিবীর ইতিহাসে একটা ইউনিক কেস হিসাবে স্টাডি করার মতো ব্যাপার। ফলে এইটার ভায়োলেন্ট ফেনোমেনাটা একদিন দুদিনে ঢিল দেওয়ার মতন, এর চেয়ে ডিপার পুরা রাষ্ট্রীয় সামাজিক জীবনের আপনার ডেমোক্রেটিক মূল্যবোধের ১২টা বাজায় দিছে। তো যাই হোক, এখন আপনার প্রশ্ন যদি আসেন, দেখেন আওয়ামী লীগের লোকদের এখন একটা জিনিস দ্রুত আপনার সামনে আনা উচিত, সেটা হলো তারা বলে না দেশরত্ন, এত বড় রত্ন বাইরে ফেলাই রাখবে কেন? গরিব মানুষের দেশ, রত্ন দ্রুত ফেরত নিয়ে আসো। তাদের এই দাবিটা তোলা উচিত। যা তোমরা এখানে মারামারি কাটাকাটি না করে তোমরা তোমাদের রত্ন ফেরত নিয়ে আসো, তারপরে তোমরা অ্যাক্টিভিটিতে নামো, দেখা যাক কী হয়। দেখেন ভারতের ব্যাপারে বাংলাদেশের সম্পর্ক হাসিনা ভারতে থাকা পর্যন্ত এটার কোনো উন্নতি হবে না। ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, পার্টিকুলারলি ৫৪ বছরের এই শত্রুতার যে সম্পর্ক, ভারত আমাদের পরীক্ষিত শত্রু যেটা আমি বলি, তো এই পরীক্ষিত শত্রুতার প্রমাণ এখন ইন্ডিয়া তো প্রত্যেক মুহূর্তে দিচ্ছে হাসিনাকে বসায় রেখে। হাসিনাকে দিয়ে আপনি যে প্রশ্ন করলেন সেটা ডিল করার জন্য আমাদের মনে হয় এই সরকারের তরফ থেকে, দেখেন আমরা যদি একটা কাজ করি, ধরেন রেগুলার করতাম, ধরেন ভারতে যেভাবে আপনার মুসলমানদেরকে গোমাংসের দায়ে, তারপরে ধরুন নামাজ পড়ার কারণে বা ইবাদতবন্দি করার জন্য যেভাবে মুসলমানদেরকে টার্গেট করে অত্যাচার করা হয়, হিউমিলেশনের শিকার ফেলানো হয়, এগুলো নিয়ে যদি আমরা একটা একটা করে বিবৃতি দিতাম, যেভাবে ধরেন আপনার মসজিদ গোড়ায় দেওয়া হয়, যেভাবে মব তৈরি করা হয় মাইনরিটি কমিউনিটির উপর, সেগুলো নিয়ে যদি আমরা এরকম লেভেলে আপনার ক্যাম্পেনিং শুরু করতাম, ধরেন সাপোজ বিহারে এক মুসলমানকে গোমাংসের দায়ে পিটাইছে, সাথে সাথে ধরেন বাংলাদেশ সরকার এক বিবৃতি দিল যে এই যে মব জাস্টিস হচ্ছে, বিচার বৈধ হত্যা আপনার কি বলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ফেথ ফ্রিডম নষ্ট হচ্ছে, তাহলে ঘটনাটা কী দাঁড়াইতো? এরকম ডেইলি 500 বিবৃতি দিতে হইতো ভারতের জন্য। মাথা নষ্ট হয়ে যেত। তো দেখেন ভারতীয় হিন্দুত্ববাদী সমস্যাটা একটা গ্লোবাল সমস্যা। ভারত সারা দুনিয়াতেই এই বিশেষ করে মোদির এই যে মোদি এবং ভারতের যে ন্যাশনাল আপনার রাষ্ট্রীয় ইন্টারেস্ট, এই দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট আছে। এবং হাসিনা প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নেই কিন্তু ভারতের নীতির মধ্যে একটা ভালো বিভাজন আমরা দেখতে পাই। সেটা হলো আপনি যদি ভারতের স্টেট ডিপার্টমেন্টের আচরণ দেখেন, তারা কিন্তু সেন্সেবল আচরণ করে, কারণ তারা জানে
তাদের নেইবারহুড ফার্স্ট নীতিটা মানে কি আগে প্রতিবেশীরা দমন করো, তাহলে দুনিয়াতে আমরা তারপরে আমরা সুপার পাওয়ার হওয়ার প্রতিযোগিতায় নামবো। ফলে অনেকে যে বলেন হ্যাঁ ভারতের এই যে নেইবারহুড ফার্স্ট মানে প্রতিবেশী প্রথম নীতির দিকে আগাচ্ছিল, এটা কিন্তু অনেক প্রশংসা করছিল কিছু স্টুপিড মানে বিটুইন দ্য লাইন্স কি আছে সেটা না বুঝে অনেক স্টুপিড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের অফিসাররা কি বলে অধ্যাপকরা পর্যন্ত বলছে এটা বলছিলাম যে এই যে উস্কানি এবং এখানে তার এখানে কোনো উস্কানি না রে ভাই, এখানে আমরা কোনো ফাঁদে পা দিচ্ছি কোনো ফাঁদ না, এটা তো পরীক্ষিত শত্রু আপনার 54 বছরের, আবার নতুন করে উস্কানি থেকে আসলো। ভারতকে আপনার ডিল করতে পারতে হবে। ভারতে হাসিনাকে রেখে বাংলাদেশ স্টেবিলিটি আসবে না, এটা একটা দুধের শিশুও বুঝে। এটা মানুষ বুঝতেছে না উস্কানি হবে কেন, ফাঁদ হবে কেন, এটা আপনাকে ডিল করতে পারতে হবে। এটা বলতেছে অনেকে এটা ফাঁদ কেন, এটা এখন এটা ডিল করার ক্ষেত্রে সেটা কি শুধু সরকার একা না পারলে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো করতে হবে। এখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সরকারের একটা দূরত্ব, ধরেন পলিটিক্যাল, এখন দেখেন এই সরকার কি, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা সম্মিলিত ব্যর্থতা, এটা আপনার স্বীকার করতে হবে। কারণ এটা সমস্ত পলিটিক্যাল পার্টি, অভ্যুত্থানের শক্তি, আওয়ামী লীগ বাদে, ছাত্র তো শক্তি, হ্যাঁ, তো সব মিলাই আপনি এই সরকারটা বানাইছেন। এটা কীভাবে বানাইছেন, কীভাবে মিস্টেক হয়েছে সেগুলো সব কিছু বাদ দিলেও তাহলে এটা তো সম্মিলিত সরকার, তাই না? এখন সরকারের আপনি ধরেন সমালোচনা আমরাও করতেছি, কিন্তু সেই সমালোচনাটা কি? সেই সমালোচনাটা হলো আপনি আপনার সন্তানকে শাসন করবেন না, কিন্তু তাই বলে কি ওরা গাজার পুটলা ধরাই দিবেন যে ঠিক আছে বাবা গাজা খাও, তোমার মন ভালো না থাকলে খাবা, অসুবিধা নেই, মাইনে নিব, তা তো না। তখন আপনি থাপড়াবেন তারে ধইরা, তো আপনি রিহেবে দিবেন প্রয়োজনে। তো আপনি শাসনও করবেন, তাকে লাইনেও রাখবেন, কারণ হলো পুরা ডেরেল হওয়ার আগেই তো তাকে আপনি শাসন করবেন, তাই না? তো সেই জায়গার থেকে এখন এই পলিটিক্যাল পার্টিগুলো তারা এই যে ধরেন আপনি বিশৃঙ্খলার কথা বলতেছেন, ইসের কথা বলতেছেন, তাহলে আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে ইমিডিয়েট ডাকেন। আপনি সামাজিক স্তরে যে শৃঙ্খলা ফিরাবেন, এটা তো আপনি আইন শৃঙ্খলার অবস্থায় দেখেন, পুলিশ আপনি সংস্কার এখনও ঠিক করতে পারেননি, আপনার জুডিশিয়ারির অবস্থা কোনো কিছুই তো আপনার ঠিক হয়নি। তো আপনি সামাজিক শৃঙ্খলা ফিরাবেন কিভাবে? ফিরাবেন পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়ে। তো এখন আপনি যদি ক্ষমতা, এই সরকার যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দূরত্বই তৈরি করে ফেলে তাহলে তো হবে না। দেখেন এখন ছাত্রদেরকে যে হত্যা করা হচ্ছে, জুলাইয়ের পরে এই অভ্যুত্থান নিয়ে পার্টিকুলারলি আমাদের গর্বিত হওয়ার কোনো কারণ নেই, কারোরও কোনো গর্বিত হওয়ার কোনো কারণ নেই। কেন? আমরা আমাদের সন্তানদের প্রোটেক্ট করতে পারিনি, বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে মারছে। এটা কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আপনার? এখন আপনি গর্ব করেন অভ্যুত্থান হয়েছে, এটা গর্বের ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। 54 বছর পরে আপনি আপনার বাচ্চাদের প্রোটেক্ট করতে পারেন, এবং অভ্যুত্থানের পরে এখনও বাচ্চাদেরকে মারা হচ্ছে। আমি তো মনে করি বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত মানুষের এই 6 মাস পরে এই যে কেউ আছে, এই যে বিশৃঙ্খলা, ঐক্যের একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে। যে কোনো মূল্যে আমাদের বাচ্চাদের আমাদের প্রোটেক্ট করতে হবে। যে দেশের, অনেক ধন্যবাদ, যে দেশের, এক সেকেন্ডে, যে দেশে কোনো একটা দেশে সভ্যতার মাপকাঠি আপনি কিভাবে নির্ণয় করবেন, সেটা সেখানে বাচ্চাদের, শিশুদের প্রতি সমাজ, মানুষ কীরকম আচরণ করে সেটা দেখে আপনি নির্বাচন করবেন। সেখানে আমরা খুব ফেল করছি। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে একটা প্রশ্ন করি সবাইকে সংক্ষেপে, সেটা হলো যে এই যে কর্তৃত্ববাদী পতিত সরকার, যাদের হাতে এত লোক প্রাণ দিয়েছে, লুটপাট করেছে, ধ্বংস করেছে, এদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে এবং নতুন করে অভিযান শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হলো তাদেরকে যে বিচার করা হচ্ছে, শুরু হয়েছে, সেইটা আসলে দৃশ্যমান হচ্ছে কিনা? ধন্যবাদ। এটি আমাদের প্রত্যাশা, এবং আমি মনে করি যে সরকারের যে বেসিক যে ওয়ার্ক, তার মধ্যে এটা সবার আগে, তারপরে আহত এবং যারা শহীদ পরিবার তাদেরকে পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, সেই জায়গাটায়ও আমরা অনেকগুলো ব্যত্যয় লক্ষ্য করছি। আহতরা, শহীদ পরিবারের সদস্যদেরকে রাতের বেলায় প্রধান উপদেষ্টার বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে হয়, এটা গত 6 মাসের সবথেকে বড় ব্যর্থতা আমি মনে করি। সরকার অনেকগুলো জায়গায় আসলে এখন পর্যন্ত তার টার্গেটটা সেট করতে পারছে না, সে কি করবে। আমরা কতগুলো পদক্ষেপও দেখছি যে পদক্ষেপগুলো বিতর্ক তৈরি করছে। আপনার মনে আছে ডিসি নিয়োগ হলো, প্রশাসনকে আওয়ামীকরণ থেকে মুক্ত করে আমরা ডিসি নিয়োগ করতে গিয়ে সেখানে আমরা যে ঘটনাটার সূত্রপাত করা হয়েছে, এখন পর্যন্ত তার কিন্তু সুরাহা হয়নি। ডিসি নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম তদন্তের জন্য 3 জন উপদেষ্টার নেতৃত্বে যে কমিটি হয়েছিল, আপনি যখন আওয়ামী লীগের সীমাহীন লুটপাট নিয়ে কথা বলবেন, তখন আপনাকে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। কেন? কারণ আপনার কাছে প্রত্যাশার যে জায়গাটা, আমি তো তার রিপিটেশনটা চাই না। আওয়ামী লীগের সময় টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার যে প্রবণতা, সেখান থেকে বেরিয়ে আসতে আমি শুরুতেই বলেছি যে পত্রিকা খুললে প্রতিদিন 1000 কোটি টাকা বিদেশে পাচার, মন্ত্রী এমপিদের ঠাট্টা মশকরা, এগুলো এখন নেই। কিন্তু এই ঘটনাগুলো আপনার ওই যে মহৎ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার থেকে কিন্তু আপনার যে দৃষ্টি সেটিকে ডাইভার্ট করে দেয়।
আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে স্যাক্রিফাইস, তার পেছনে তো এটা থাকবে, এটা আমরা চাইনি। আমরা এখন পর্যন্ত যতটুকু সুযোগ এসেছে, আমি মনে করি যে এর মধ্যে আলোচনা এসেছে যে যেহেতু এই সরকারটা সমস্ত পলিটিক্যাল পার্টির যে সহযোগিতার যে জায়গাটা, সেই জায়গাটা সরকারকে ধরে রাখতে হবে। সরকারকে কেন শুধুমাত্র ছাত্রদের উপরে ভিত্তি করতে হবে? আপনার যে পলিটিক্যাল পার্টিগুলো, এক একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এক এক ধরনের প্রতিক্রিয়া জানানো হচ্ছে। কেন এরকমের একটা পরিস্থিতির পরেও তাদেরকে ডেকে একসঙ্গে বসা যাচ্ছে না? এটি কি ইচ্ছাকৃত, নাকি এর ভেতর থেকে সরকার এবং পলিটিক্যাল পার্টির মধ্যে কেউ একটা ডিভিশন করে থার্ড পার্টি এখান থেকে কোনো রকমের সহযোগিতা নিতে চায়? সরকার যদি আগ্রহী হয়, পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু ঢাকা অবস্থান করে, আপনি একদিনের মধ্যে তাদেরকে ডেকে বসতে পারেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে কখনো কখনো এই যে ঘটনাগুলোর উদ্ভব ঘটছে এবং মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে কেউ এখানে জনগণের সাথে সরকারের একটা বিভাজন, জনগণের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করা এবং পলিটিক্যাল পার্টি এবং সরকারের মধ্যে একটা ডিভিশন তৈরি করার ভেতর থেকে অন্য কোনো পারপাস। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। সৈয়দ আব্দুল্লাহ।